শ্যামলপুর নামে একটা ছোট্ট গ্রামে রাহুল তার স্ত্রী মায়াকে নিয়েই থাকতো। তবে রাহুলরা অনেক গরিব ছিল, আর রাহুল মাটির জিনিস তৈরি করে তা বাজারে বিক্রি করত। আর সেখান থেকে যা রোজগার হতো তাতে কোনো রকম তাদের সংসারটাই চলে যেত। গিন্নি, ও গিন্নি, আমার কথা শুনতে পাচ্ছ? তোমার কি রান্না হয়ে গেছে নাকি নাকি এখনো হলো না? আমার যে খুব জোরে খিদে পেয়েছে, আবার যে বেরোতে হবে আমাকে। আরে কি হয়েছে বলো তো তোমার? তা গিন্নি গিন্নি করে চিৎকার কেন করছো বলো তো দেখি। আরে গিন্নি, আমি বলছিলাম যে কি তোমার কি রান্না শেষ হলো? আমার যে খুব জোরে খিদে পেয়েছে, আর খিদের জ্বালায় সহ্য করতে পারছি না। দেখো, এখনো আমার রান্না হয়ে ওঠেনি, আর রান্না হতে একটু সময় আছে। এখনো যে ডাল বাকি আছে, ডাল হতে হতে এখনো যে আধা ঘন্টা বাকি লাগবে, বুঝেছো? তারপর মায়া সে রাহুলের কাছে আসে। আরে গিন্নি, এতক্ষণ ধরে কি করছিলে বলো তো? আমি তোমাকে বলেছি যে একটু সকাল সকাল ওঠো, তাহলে তোমার যে সব কাজ ঠিকঠাক হবে। এখন দেখো তো, এই মাটির জিনিসগুলো নিয়ে আমাকে যে বাজারে যেতে হবে, এগুলো তো বিক্রি করতে হবে। আর এখনো তোমার রান্না বান্না হয়নি, তা কখন বাজারে যাব বলো তো দেখি। সারাদিন তুমি শুধু কাজ কাজ করতেই থাকো, আর সংসারের কাজগুলো করতে করতে আমি যে পুরো হাঁপিয়ে গেছি। আমার তো একটু মন চায় যে আমি একটু বিশ্রাম নেব, একটু ঘুমাবো। তার তো কোনো উপায় নেই, সারাদিন শুধু কাজ আর কাজ নিয়ে থাকতে হয়। দূর, আর ভালোই লাগে না। মনে হয় যেন এই কাজকর্ম ছেড়ে দিয়ে একটু গিয়ে ঘুমাই, তাতে যদি একটু আরাম পাই। শুধু কাজ আর কাজ করতে হয়। আরে গিন্নি, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি কি বলেছি বলো তো? শুধু তো দুটো খেতেই চেয়েছি, তার উপর তুমি এতটাই রেগে যাচ্ছ। হ্যাঁ, তাই তো, রাগ করবো কেন? সব সময় তোমাদের মুখ বুজে বুজে সব কাজ মেনে নেব। তাই তো, আমি তো কাজ করার জন্যই এখানে এসেছি। যত সব। এইসব বলে মায়া সে আবারও রান্না করতে চলে যায়। তারপর কিছুক্ষণের মধ্যে মায়া সব রান্না করে ফেলে আর রাহুলকে খেতে দিয়ে দেয়। আচ্ছা শোনো গিন্নি, আমি তাহলে বাজারে যাচ্ছি এই মাটির জিনিসপত্রগুলো বিক্রি করার জন্য। তুমি বাড়িতেই থাকো আর সাবধানে থাকো। ঠিক আছে, তুমি যাও সাবধানে। আর তুমি তো গেলে আমি একটু বিশ্রাম করার মতো সুযোগ পাবো। নতুবা তুমি বাড়িতে থাকলে এই কাজ করে দাও, ওই কাজ করে দাও। যাও, ঠিক আছে। তারপর রাহুল সেই মাটির জিনিসপত্রগুলো বিক্রি করার জন্য রওনা দিয়ে দেয়। রাহুল চলে যাওয়ার কিছুক্ষণ পর মায়ার এক বান্ধবী রূপা মায়ার কাছে আসে। আরে রূপা, আয় আয় আয়, বস বস বস। তা বল, কেমন আছিস? অনেকদিন পর তো আমাদের বাড়িতে আসলি রে। আরে মায়া, এমনি আসলাম রে, মন চাইলো তাই চলে আসলাম। আর এমনিতে বাড়িতে তেমন কোনো কাজকর্ম নেই, সব কাজকর্ম সেরে নিয়েছি। তাই ভাবলাম যে একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। অনেকদিন হয়ে গেছে তোর কাছে আসেনি, আর এসে দুটো কথাবার্তা বলে চলে যাব। তা তোর মুখটা এমনভাবে করে রেখেছিস কেন? তোর কি হয়েছে বল? তোকে কি আর বলি বলতো রূপা, আমার কপালটা যে খারাপ রে। সারাদিন সংসারের কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, বিশ্রাম নেওয়ার মতো সময় পায় না। আর আমার লোকটা হয়েছে তেমনই, ওর সব কিছু কাজ পুরো হাতে নাতে ধরেই দিতে হবে, মুখের সামনে তুলে দিতে হবে। কোনো একটা কাজ আমাকে সাহায্য করে না, জানিস? সব কিছু আমাকেই করতে হয়। আচ্ছা, এই ব্যাপার। তবে মায়া, আমার কাছে একটা উপায় আছে এই সংসারের কাজকর্ম থেকে বাঁচার জন্য। উপায়? কি উপায় আছে? দেখ মায়া, আমার কাছে যে উপায়টা আছে সেই উপায়টা তুই যদি একবার ব্যবহার করিস, তাহলে কিন্তু সংসারে কোনো কাজকর্ম তোকে আর করতে হবে না। তা বল না রূপা, কি উপায় আছে? আমিও উপায়টা ব্যবহার করতে চাই। আমার আর ভাল লাগে না এই সব সময় সংসারে এই কাজ ওই কাজ সেই কাজ। আমি একটু বিশ্রাম নিতে চাই, বল না রে। আচ্ছা তাহলে শোন মায়া, শরীর খারাপের নাটক করে তুই শুয়ে থাকবি। যখন তোর বর বলবে যে খাবার দেওয়ার কথা, তখন তুই এটাই বলবি যে আমার শরীর খারাপ, তাই আমি এইসব রান্নাবান্না করতে পারিনি। তখন দেখবি তোর বর তোর কথা শুনে রান্নাবান্না তোকে নিজে করেই খাওয়াবে, বুঝেছিস? হ্যাঁ রে রূপা, উপায়টা তো খুবই ভালো বলেছিস, কিন্তু আমার ভয় হচ্ছে কোনো সমস্যা হবে না তো? আরে মায়া, কোনো সমস্যা হবে না। আমার যখন কাজ করতে মন চায় না,
তখনও আমি এই উপায়টা ব্যবহার করি। তখন আমি আমার স্বামীর বলি যে আমার শরীরটা ভালো লাগছে না, আমার শরীর খুব খারাপ। তখন আমার স্বামী আমার সব কাজ করে দেয় সংসারের। ঠিক আছে রূপা, আজ থেকে আমিও শরীর খারাপের নাটক করব, আর আমি সংসারের কাজ থেকে একটু মুক্তি পাবো। আচ্ছা ঠিক আছে মায়া, শোন, আমি তাহলে এখন আসি রে, আবার পরে আসবো। এইসব কথা বলে রূপা ওখান থেকে চলে যায়। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, আর রাহুল তার মাটির সব জিনিসপত্র বিক্রি করে সে বাড়িতে ফিরে আসে। আরে গিন্নি, ও গিন্নি, তা তুমি এমনভাবে শুয়ে কেন আছো? রাতে কি তোমার ঘুম কি হয় না নাকি? তা এখন তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ? চলো ওঠো, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। দেখো, আমি ঘুমাচ্ছি না, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, তাই জন্য আমি এখানে শুয়ে আছি। আর এত যন্ত্রণা হচ্ছে যে আমি এখান থেকে রান্নাঘরেও যেতে পারবো না, তাই আমি চা বানাতে পারবো না, তুমি বানিয়ে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে গিন্নি, ঠিক আছে, তোমাকে আর উঠতে হবে না, তুমি তাহলে একটু বিশ্রাম করো। আমি গিয়ে বরং চাটা বানিয়ে ফেলি, আর তোমার জন্য এক কাপ নিয়ে আসবো। তুমি বিশ্রাম করো। তারপর রাহুল চা বানানোর জন্য সে চলে যায়। বাহ বাহ বাহ, রূপা যা আমাকে বুদ্ধি দিয়েছে, তাই এবার তো আমার কাজে আসছে ভালো। বাহ, আর আমার এখন কোনো কাজকর্ম করতে হবে না, আমি এবার শুধু বিশ্রাম আর বিশ্রাম করব। পরের দিন সকালে রাহুল মায়াকে ডাকতে থাকে। আরে ও গিন্নি, গিন্নি, সকাল যে হয়ে গেছে, এবার তো উঠতে হবে তোমাকে। উঠে সংসারের কাজগুলো তো সারতে হবে। ওঠো ওঠো, এবার তো তোমার পায়ের যন্ত্রণা তো কমে গেছে নাকি? তোমাকে কি বলি বলো তো, আমার তো পায়ের যন্ত্রণা ঠিক হয়ে গেছে, কিন্তু সকাল থেকে মাথার যন্ত্রণায় মাথা তুলতে পারছি না। যতবার উঠে দাঁড়াচ্ছি ততবার মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি রান্নাঘরে গিয়ে রান্নাটা সেরে ফেলি তার চেয়ে। তুমি একটু তাহলে বিশ্রাম করো, তারপর রান্না বান্না করার পর মাটির জিনিসগুলো যে আবার তৈরি করতে হবে। এইসব বলে রাহুল সে রান্না করতে চলে যায়। আরে আমার কাছে তো মাটির জিনিস তৈরি করার মতো মাটিও তো নেই। সেই মাটি আনতে সেই জমিতে যেতে হবে। তার চেয়ে রান্না করে গিন্নিকে খেতে দিয়ে তারপর নয় মাটি আনতে যাব। তারপর রাহুল সব রান্না বান্না করার পর সে মায়ের কাছে যায়। আরে ও গিন্নি, গিন্নি, আমি মাটি আনতে জমিতে যাচ্ছি। আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে। আর শোনো, আমি রান্না করে রান্নাঘরে রেখে দিয়েছি, সব কিছু ঢাকা দেওয়া আছে। তুমি একটু সুস্থ হলে গিয়ে খেয়ে নেবে। আর আমি তাহলে এখন যাই গো। এরপর রাহুল সে মাটি আনার জন্য রওনা দিয়ে দেয়। রাহুল চলে যাওয়ার পর তখন বাড়িতে সে মায়ের বান্ধবী রূপা আসে। আরে এই মায়া, আর তোকে নাটক করতে হবে না, তোর বর চলে গেছে, এখন আমি এসেছি, ওঠ ওঠ। আরে রূপা, তুই এসেছিস? আরে বস। আর তোকে কি বলবো, শুয়ে থাকতে থাকতে এত জোরে ঘুম পেয়েছে, তাই ঘুমিয়ে পড়েছিলাম রে। আরে মাটি কাটার জন্য তো কোদালের দরকার আছে, আর আমি কোদালটাই তো বাড়িতে ফেলে এসেছি। যাই, একটা কাজ করি, কোদালটা গিয়ে বাড়ি থেকে নিয়ে আসি, তা না হলে মাটি তো কাটতে পারবো না। কোদাল আনার জন্য ততক্ষণে রাহুল বাড়িতে পৌঁছে যায়। আরে মায়া, আমি তোকে যে বুদ্ধিটা দিয়েছিলাম সেই বুদ্ধিটা কেমন কাজে লাগছে বল, তোর কাজে আসছে না আসছে না? আরে রূপা, তোকে কি বলি বলতো, তুই যা বুদ্ধি দিয়েছিস আমাকে, সেটা যে আমার অনেক কাজে লেগে গেছে। কাল থেকে তো আমি শরীর খারাপের নাটক করেই যাচ্ছি, আর আমার বর তো কিছুই বুঝতে পারছে না, সংসারের কাজ সেই একাই করছে। তুই আমার অনেক উপকার করলি রে রূপা। রাহুল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দুই বান্ধবীর সব কথা শুনে নেয়। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। কোনো শরীর খারাপ হয়নি, শরীর খারাপের বাহানা দিচ্ছে কাজের ভয়ে। ঠিক আছে, আমিও দেখব গিন্নি তোমাকে দিয়ে কিভাবে কাজ করাতে হয়, সেটাও আমার ভালোভাবে জানা আছে। এবার তোমাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে।
আরে গিন্নি, সকাল থেকে যে সন্ধ্যা হয়ে গেল, এবার সন্ধ্যে থেকে তো রাত হতে যাচ্ছে। তা এখনো কি তোমার শরীর খারাপ ঠিক হয়নি নাকি? তোমাকে আর কি বলি বলো তো, তুমি তো দেখেই গেলে আমার শরীরটা কতটা খারাপ ছিল। আর সেই মাথা যন্ত্রণা শুরু হয়েছে, এখনো যে থামার কোনো নাম গন্ধ দেখতে পাচ্ছি না। এখনো সে হয়েই যাচ্ছে মাথার যন্ত্রণা। কিন্তু তোমার হাতে কি হয়েছে? এমনভাবে ব্যান্ডেজ কেন বেঁধে এসেছো? আরে গিন্নি, তেমন কিছু না। আমি ওই মাটি কাটছিলাম না, মাটি কাটতে কাটতে মাথাটা ঘুরে গেছিল। তা ঘুরে পড়ে পড়ে আমি সেই জমির মাঝখানে গিয়ে পড়েছি। তাই জন্য হাতটা ভেঙে গেছে। তাই তো একটু ডাক্তারের কাছে গিয়ে ব্যান্ডেজ করে নিয়ে এসেছি। আরে বাবারে, তাহলে তোমার এমনভাবে লেগেছে? তাহলে নিশ্চয় তোমার হাতে খুব কষ্ট হচ্ছে, হাতে যন্ত্রণাও তো হচ্ছে। আরে না গিন্নি, এইসব কথা ছাড়ো। আমি গিয়ে তার থেকে রান্নাটা বসিয়ে ফেলি। এদিকে তো তোমার শরীর খারাপ, আর তার ওপর আমার হাতটা আবার ভেঙে গেছে। জানি না আমাদের বাড়ির ওপর কার যে কুদৃষ্টি পড়েছে তা কে জানে। আরে না না, তোমাকে রান্না করার কোনো দরকার নেই। আমার শরীর ঠিক আছে, আমি গিয়ে এক্ষুনি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তার চেয়ে তুমি বরং একটু বিশ্রাম করো। তারপর মায়া সে রান্না বসাতে চলে যায়। নাও গো, তুমি খেয়ে নাও। জানো গিন্নি, ডাক্তার আমাকে বলেছে 1 মাস যেন আমি কোনো কাজকর্ম না করি। আর এটাও বলে দিয়েছে যেন না কোনো ভারী ভুরি কাজ না করি। যদি আমি এমনভাবে না কাজ করি তাহলে কেমনভাবে চলবে বলো তো সংসারটা? এই তো মাটির জিনিস বিক্রি করে কিছু টাকা ইনকাম হয়, তাতে তো কোনো রকম সংসারটা চলে। এবার যদি আমি কোনো না কাজ করি 1 মাস, তাহলে আমাদের কিভাবে সংসার চলবে বলো তো? দূর, এই সব কিছু আমার জন্য হয়েছে। যদি আমি ওকে বাড়ির সব কাজ না করাতাম, তাহলে তো ও মাটি কাটতে গিয়ে ওর মাথা ঘুরে এমনভাবে অবস্থা কাণ্ড ঘটতো না। সব আমার জন্যই হয়েছে। আমি কি ভেবেছি আর কি হয়েছে, এমন পরিস্থিতি এবার যে আমাকে সামলাতে হবে। একটা কাজ করি, কাল থেকে সকাল সকাল উঠে সংসারের সব কাজকর্ম সেরে নেব। তারপর মাটির জিনিসপত্রগুলো আমি তৈরি করে তা বাজারে বিক্রি করতে যাব। তারপর তো আমাদের সংসারটা মনে হয় একটু ভালোভাবে চলবে। আরে, গিন্নির মুখ দেখে মনে হচ্ছে গিন্নি তো অনেক চিন্তার মধ্যে ডুবে আছে। দূর, ভালোই লাগে না। এমনভাবে গিন্নির অবস্থা দেখে আমার একদম ভালো লাগে না। কিন্তু কি আর করব, গিন্নিকে তো একটু শিক্ষা দিতেই হবে। আরে ও গিন্নি, এত কি ভাবছো বলো তো তুমি? আরে না না, কিছু না। তুমি একদম চিন্তা করো না। কাল থেকে সব কাজ সময়ে সময়ে ঠিক হয়ে যাবে। তুমি এত কিছু চিন্তা করো না। পরের দিন সকাল থেকে মায়া তাড়াতাড়ি উঠে সে রান্নাবান্না সেরে সংসারের সব কাজকর্ম সেরে সে মাটির জিনিসপত্র তৈরি করতে বসে যায়। তাড়াতাড়ি এই মাটির জিনিসপত্রগুলো বানানো শেষ করতে হবে। তারপর যে আবার বাজারে যেতে হবে মাটির জিনিসপত্রগুলো বিক্রি করার জন্য। আবার যে বাড়িতে আসতে হবে। আমার লোকটার যে আবার শরীরটা খারাপ, ওকেও দেখাশুনো করতে হবে। আর তখন সেখানে মায়ার বান্ধবী রূপা চলে আসে। আরে মায়া, আমি এসব কি দেখছি রে? এত সকাল সকাল উঠে তুই মাটির জিনিসপত্র বানাতে কাজে লেগে গেছিস। আমি যে বুদ্ধিটা তোকে দিয়েছি, সেই বুদ্ধিটা কি তুই কাজে লাগাতে পারিসনি নিশ্চয়ই? না রে রূপা, তোকে কি বলে বলতো, আজ আমার কারণে আমার স্বামীর এই অবস্থা। ও যে মাটি কাটতে গিয়ে মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে, তার কারণে ওর হাতটা যে ভেঙে গেছে। আর ডাক্তারবাবু বলে দিয়েছে ও যেন 1 মাস কোনো কাজকর্ম না করে, কোনো ভারী ভুরি জিনিস যেন ওই হাত দিয়ে না তোলে। আর আমি কি বলি বলতো, সেই গানে সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে মাটির জিনিসপত্রগুলো বানাতে বসলাম। তারপর যে এবার আমাকে বিক্রি করতে যেতে হবে বাজারে। আমি যদি না সংসারটা সামলাই, তাহলে কি হবে বলতো? আচ্ছা ঠিক আছে মায়া, তাহলে তুই কাজকর্মগুলো কর, আমি যাই রে বাড়ি তাহলে। তারপর রূপা ওখান থেকে চলে যায়। যাই, এবার যে মাটির জিনিসপত্রগুলো নিয়ে বেরোতে হবে। তারপর মায়া সব মাটির জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে সে বাজারের দিকে রওনা দিয়ে দেয়। আরে মাটির জিনিসপত্র নিয়ে যাও, মাটির জিনিসপত্র, অনেক রং বেরঙের মাটির জিনিসপত্র, দেখলেই তোমাদের পছন্দ হয়ে যাবে।
একবার নিয়ে যাও, একবার নিয়ে যাও। এমনভাবে মায়া সে মাটির জিনিসপত্র বিক্রি করার জন্য বাজারেতে চিৎকার করতে থাকে। আরে বাবা দিদি, তোমার দোকানে তো মাটির জিনিসপত্র খুব সুন্দর। তা বলো, কোনটা কেমন দাম দিচ্ছ? দিদি, এখানে যা নেবেন সব 20 টাকা করে। আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন, মাত্র 20 টাকা করে। আরে বাহ বাহ বাহ, এত কম দামে দিচ্ছ এত সুন্দর সুন্দর মাটির জিনিস। তাহলে আমাকে দুটো মাটির জিনিস দাও তো, আমি নিয়ে যাই। আমার যে এই দুটো মাটির জিনিস খুব পছন্দ হয়েছে। মায়া এমনভাবে সব মাটির জিনিসগুলো বিক্রি করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে তার সব মাটির জিনিস বিক্রি হয়ে যায়। বাহ বাহ বাহ, আজকে সব মাটির জিনিসগুলো ভালো ভালো বিক্রি হয়ে গেল। যাই, এবার যে বাড়িতে যেতে হবে। আমার লোকটা যে আবার না খেয়ে বসে আছে, হয়তো সে তো হাত দিয়ে কিছুই করতে পারে না, তার তো হাতটা ভেঙেই আছে। তাড়াতাড়ি আমাকে বাড়িতে যেতে হবে। জানো তো, আজকে যেই মাটির জিনিসপত্রগুলো নিয়ে বিক্রি করতে গিয়েছিলাম, সেইগুলো সব ভালোই ভালোই বিক্রি হয়ে গেছে, আর ওগুলো বিক্রি করে ভালো মুনাফাও হয়েছে। আচ্ছা গিন্নি, তাই নাকি? এ তো খুব ভালো কথা গো। হ্যাঁ গো, আজকের বিকালে আমি কিছু মাটির জিনিসপত্র বানিয়ে নেব, কালকে সকালে আবার বাজারে গিয়ে বিক্রি করব। আচ্ছা শোনো, তুমি তো মনে হয় এখনো কিছুই খাওনি, চলো আমি তোমাকে খেতে দিই। হ্যাঁ গিন্নি, আমি এখনো কিছুই খাইনি। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি আসার পর তারপর খাবো। যাও, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো, তারপর দুজন একসাথে বসে খাবো। তারপর মায়া সে হাত মুখ ধুতে যায়। দূর, গিন্নিকে এত কষ্ট দেওয়া আমার উচিত হচ্ছে না। ও যে কত পরিশ্রম করছে, সকালে সংসারে কাজ সেরে মাটির সব জিনিসপত্র নিয়ে আবার বিক্রি করতে যাচ্ছে। দূর, আর ভালোই লাগছে না আমার। তারপর বিকাল থেকে মায়া আবারও মাটির জিনিসপত্র করার জন্য বসে পড়ে যায়। এবার বুঝতে পারছি আমার লোকটা কত সারাদিন পরিশ্রম করত। যখন হাত ভালো ছিল তখন এই কাজ ও কাজ শুধু করেই যেত। রাহুল ঘুম থেকে উঠে এসে দেখে বাইরে মায়া বসে বসে মাটির জিনিসপত্র তৈরি করছে। আরে গিন্নি, কিছুক্ষণ আগেই তো খেলনাগুলো বিক্রি করে বাড়িতে ফিরলে, আর একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম না করে আবার তুমি কাজে লেগে পড়লে। আরে, তোমাকে বলেছিলাম না বিশ্রাম করার জন্য, আর তুমি কেন উঠে এখানে আসলে? এখন তোমার হাতটা ভেঙে গেছে, সংসার যে তুমি চালাতে পারবে না, আমাকে তো সংসারটা চালাতে হবে। তাই আমি যদি না কোনো কাজকর্ম করি তাহলে কিভাবে সংসার চলবে বলো তো? দেখো গিন্নি, এইসব করার তোমার কোনো দরকার নেই। তোমারও তো শরীর খারাপ, আর এত কাজ করছো, আরও যে শরীর খারাপ হয়ে যাবে। আমি এক হাত দিয়ে নয় মাটির জিনিসপত্র তৈরি করার চেষ্টা করছি। চলো, তুমি উঠে একটু বিশ্রাম নাও তো দেখি। আরে শোনো, তোমাকে কোনো কাজ করতে হবে না, আর এমনিতে আমি ঠিক আছি, আমার কোনো শরীর খারাপ হয়নি। আমি তো ওই দিন তোমার সামনে শরীর খারাপের নাটক করেছিলাম এই সব কাজকর্ম থেকে একটু রেহাই পাবো বলে, কিন্তু আমার কোনো শরীর খারাপ নেই। আর তুমি আমাকে ক্ষমা করে দাও, ওই দিন মিথ্যে কথার বলার কারণে তুমি সব কাজ করেছো বাড়ির, তারপর তো তোমার এই অবস্থা হয়েছে। পারলে আমাকে ক্ষমা করে দাও গো। আচ্ছা, তার মানে তোমার কোনো কিছু হয়নি। তুমি তাহলে শরীর খারাপের নাটক করেছো, আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছো, তাই না? হ্যাঁ গো, আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও গো, আমি আর এমনটা কখনো কোনোদিনও করব না। আজকের আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এমন ভুলটা আর কখনোই করব না, আর কখনো ওই মিথ্যে নাটক করব না। আচ্ছা ঠিক আছে গিন্নি, তাহলে তুমি কথা দিচ্ছ না যে আজকেকার পর থেকে তুমি আর এমনভাবে মিথ্যে নাটক করবে না কোনোদিন? হ্যাঁ গো, তোমাকে কথা দিচ্ছি, আমি আর দুবার এরকম করব না কোনোদিন। আর হ্যাঁ, তুমি গিয়ে একটু বিশ্রাম করো, আমি মাটির জিনিসপত্রগুলো বানিয়ে নিই। তখন রাহুল নিজের হাতে থেকে সেই ব্যান্ডেজটা খুলে দেয়। কি গিন্নি, কেমন লাগলো আমার চালাকিটা? আচ্ছা, তার মানে তোমার হাতে কোনো কিছু হয়নি, তাহলে তুমিও মিথ্যে মিথ্যে নাটক করলে আমার সামনে? না গিন্নি, আমার হাতে তো কোনো কিছুই হয়নি, আর আমার হাত তো ভেঙেও যায়নি, সব কিছুই ঠিক আছে। কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা আমি করেছি। তার মানে আমি যে তোমার সামনে শরীর খারাপের নাটক করেছি সেই ব্যাপারে তুমি সব জানতে, তাই না? হ্যাঁ গিন্নি, আমি আগে থেকে সব কিছুই জানতাম।
ওই দিন আমি বাড়ির বাইরে থেকে তোমার আর তোমার বান্ধবীর কথা সব শুনে নিয়েছিলাম, আর তখন থেকেই আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। দেখো গিন্নি, তুমি কাজ না করার জন্য এমনভাবে মিথ্যের আশ্রয় নিচ্ছ, আর তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তাহলে তুমি কেন কাজ করবে না বলো? আমি আজকেকার পর থেকে কোনোদিন এমন করব না, আর কখনো এমন মিথ্যে নাটকও করব না। তোমাকে কথা দিলাম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি গো। মায়া সে তার নিজের ভুলটা বুঝতে পারে, আর সেই দিনের পর থেকে সে আর কোনো মিথ্যে নাটক করে না।